প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং চর্চা.com-এর সম্পাদক সোহরাব হোসেন। মিস্টার সোহরাব হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চলুন আলোচনার আগে আমরা দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম। শুরু থেকে উত্তাপের আভাস, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ। আরেকটি শিরোনাম, হরমুজ প্রণালী ঘিরে হামলা বেড়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি? আমার দেশের শিরোনাম, অধিবেশন শুরুর আগে উত্তাপ, আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, রাষ্ট্রপতির ভাষণ বর্জন করতে পারে বিরোধী দল। আরেকটি শিরোনাম, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ঙ্কর হামলা। জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম, সংসদ বসছে আজ, 133 অধ্যাদেশ সংসদে উঠবে, যাচাই বাছাই হবে বিশেষ কমিটি। আরেকটি শিরোনাম, ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চায় সমাপ্তি। সমকালের শিরোনাম, প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ, ত্রয়োদশ সংসদ বসছে আজ, প্রধানমন্ত্রীর জন্য প্রথম সংসদ। যুগান্তরের শিরোনাম, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আজ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। আরেকটি শিরোনাম, মন্ত্রী এমপিদের চলনে বলনে মার্জিত থাকার পরামর্শ, বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাব, সংসদের ঐতিহাসিক অধিবেশন আজ, সংসদ নেতাকে দেওয়া হল স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্তের দায়িত্ব। আরেকটি শিরোনাম, মন্ত্রী এমপিদের মার্জিত সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। মানব জমিনের শিরোনাম, প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ। আরেকটি শিরোনাম, যুদ্ধের কেন্দ্রে হরমুজ প্রণালী। কালের কণ্ঠে শিরোনাম, স্পিকার আসন খালি রেখে বসছে সংসদ, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। আরেকটি শিরোনাম, মিথ্যায় হাবুডুবু ফারুক ওয়াসিফ, কালের কণ্ঠ অনুসন্ধান। কারবালার শিরোনাম, মন্ত্রণালয়ে অযৌক্তিক সংযুক্ত শতাধিক বিচারক। আরেকটি শিরোনাম, ইরানের সবচেয়ে তীব্র হামলার দিনে ড্রোন ক্ষেপণাস্ত্রের জবাব তেহরানের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সংসদের প্রথম অধিবেশন আজ, বিতর্কিত অধ্যাদেশ সংসদে যাচাই হোক, এটা আরেকটি শিরোনাম। দেশ রূপান্তরের শিরোনাম, হরমুজ ঘিরে উত্তেজনা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, শুরুতেই উত্তাপ ছড়াবে সংসদ। নয়াদিগন্তের শিরোনাম, গণ আকাঙ্ক্ষার সংসদের যাত্রা আজ। আরেকটি শিরোনাম, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার, জ্বালানির বাজার অস্থিরতা ও দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত। বণিক বার্তার শিরোনাম, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। ডেইলি স্টারের শিরোনাম, উইথ হাই হোপস 13 পার্লামেন্ট গোজ ইন্টু সেশন। আরেকটি শিরোনাম, ঢাকা 6 US ওয়েভার টু বাই রাশিয়ান অয়েল। ডেইলি অবজারভার শিরোনাম, 13th জাতীয় সংসদ সেশন স্টার্টস টুডে উইথ আ নিউ জার্নি ফর ডেমোক্রেসি। আরেকটি শিরোনাম, 4 ফুয়েল ক্যারিয়ার্স ডিউ ইন 3 days CPA। এবং সর্বশেষ নিউ এজের শিরোনাম পড়ছি, 13th জাতীয় সংসদ গোজ ইন্টু ফার্স্ট সেশন টুডে, 133 ordinances to be placed, opposition to adopt firm stance in favor of July Charter Order. আরেকটি শিরোনাম, ইরান হিটস শিপস ইন গালফ চেকপয়েন্ট। মিস্টার সোহরাব হোসেন, আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম। মোটামুটি জাতীয় সংসদের বিষয়টি প্রাধান্য পেয়েছে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ আজকে বসছে, তো এই সংসদের অধিবেশন নিয়ে উত্তাপ ছড়াতে পারে, এটি আসলে মূল বক্তব্য প্রত্যেকটি পত্রিকার। প্রেসিডেন্টের ভাষণ বয়কট করতে পারে বিরোধী দল, সংবিধান সংশোধন পরিষদের সব সদস্য হিসেবে শপথ নিয়ে উত্তপ্ত হতে পারে, ডেপুটি স্পিকার নয় জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জুলাই সনদের পুরো প্যাকেজ চায়। তো এই অবস্থার মধ্যে দিয়ে আজকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় সংসদ অধিবেশন বসবে, এটা তো স্বাভাবিক রীতি, নির্বাচন হয়েছে। জাতীয় সংসদ কেন? জাতীয় সংসদ হচ্ছে সেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব আইন প্রয়োজন সেই আইন প্রণয়ন করবে, সেটা দেশ ও জনগণের কল্যাণে। এবং এক্ষেত্রে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে জনগণ, যে তাদের প্রতিনিধি হিসাবে। এখন কে সরকারি দল কে বিরোধী দল, তার চেয়ে হলো জাতীয় সংসদটি কার্যকর থাকবে, প্রাণবন্ত থাকবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এটাই হচ্ছে প্রত্যাশা। আমরা অতীতেও দেখেছি প্রতিটি জাতীয় সংসদের শুরুতেই এক ধরনের শুধু উত্তাপ না, এক ধরনের প্রবল উত্তেজনা
লক্ষ্য করা যায়। কখনো বিরোধী দল সংসদে পুরোপুরি অনুপস্থিত থেকে, কখনো সংসদে প্রবেশ করে সংসদে গিয়ে সরকারের সিদ্ধান্ত বা রাষ্ট্রপতির ভাষণ ইত্যাদি আর প্রতিবাদ জানিয়ে সংসদ বর্জন করেন। এবারেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও হওয়ার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচনটি হলো, অর্থাৎ অভ্যুত্থানের তো অন্যতম লক্ষ্য ছিল নির্বাচন সংস্কার এবং বিচার। তো এই নির্বাচনের সব দলই, এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু মানতে পারেননি। তারা বলেছেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা হলো প্রথম বিরোধ। দ্বিতীয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ। সরকারি দল বলেছে যে সংসদ গঠিতই হয়নি, মানে যে পরিষদ গঠিতই হয়নি, সেই পরিষদের আমরা সদস্য হিসেবে কীভাবে শপথ নেই। এখন এর আইনি ব্যাখ্যা বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত সরকারের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। এটি আবার রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক প্রশ্নের মীমাংসা আদালতে হবে কিনা সেই প্রশ্নও আছে। এই পরস্পর মুখোমুখি অবস্থানের মধ্যে আজকে যে অধিবেশন বসতে যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি উত্তপ্ত হবে। এখন উত্তপ্তটা কোন পর্যায়ে হবে সেটি নিয়ে প্রশ্ন। আর সরকারি দল বিরোধী দলের মধ্যে তো দ্বিমত থাকবেই, নাহলে তো তারা এক দল হয়ে যেত। এখন এখানে যেটি প্রয়োজন ছিল বা কর্তব্য ছিল সেটা হচ্ছে অধিবেশন শুরুর আগেই সরকারি ও বিরোধী দলের প্রতিনিধি পর্যায়ের একটা বৈঠক করে আলাপ আলোচনা করে প্রথম দিনের বৈঠকটা কেমন হবে, কিভাবে সম্পন্ন হবে। এখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারে আপত্তি জানিয়েছে, কিন্তু এই বিরোধী দলের আবার একই সঙ্গে তারা সরাসরি পুরো তার ভাষণ বর্জন করবেন কিনা এটা এখনও স্পষ্ট নয়। একটা হতে পারে প্রতীকী বর্জন, কারণ প্রথম দিনের অধিবেশনে শোক প্রস্তাব, স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগ এবং রাষ্ট্রপতির ভাষণই হচ্ছে মূল এজেন্ডা। এবং অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশগুলো উপস্থাপন, এর মধ্য দিয়ে কিন্তু অধিবেশনটা শেষ হবে। অর্থাৎ সেখানে প্রায় বেশিরভাগ সময়টা থাকবে রাষ্ট্রপতির ভাষণ। আর এই বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির ভাষণ, যেহেতু রাষ্ট্রপতি স্বৈরাচারের নির্বাচিত, স্বৈরাচারের সরকারের সময় নির্বাচিত, তার ভাষণ না দিতেই বলেছেন তারা, তার ভাষণ ব্যবস্থা না করেন। প্রথমত হচ্ছে এই ভাষণটি কিন্তু সরকারি দলের, অর্থাৎ সরকারের ক্ষমতাসীন দলের লিখিত ভাষণ। সরকার যে ভাষণ লিখে দিয়েছেন সেটি রাষ্ট্রপতি পড়বেন। এখানেও প্রশ্ন আসে, এই রাষ্ট্রপতি 2024 বা 2024-এ যে ভাষণ দিয়েছেন, আবার এইবারে যে ভাষণ দিবেন তার মধ্যে কতটা মিল অমিল থাকবে। মিল থাকার কোনো কারণ নাই, অমিলেই থাকবে বেশি। তখন যে দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, এই ভাষণে হয়তো ওই দলের নিন্দা থাকবে বা সমালোচনা থাকবে। আবার তখন যে দলের নিন্দা করেছে সেই দলের প্রশংসা থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি জাতীয় পাট দিবসে এবং আরেকটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি যেভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন, তাতে তার ভাষণের বিষয়ে হয়তো বিরোধী দলের আপত্তি থাকবে না, কারণ বিএনপির বক্তব্যই তিনি বলবেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে তারা ব্যক্তি হিসেবেই তাকে তার ভাষণ দিতে চান না এবং তার বিরুদ্ধে অভিশংসন আনার কথা বলেছেন। কিন্তু ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা এতটাই বেশি যে বিএনপির সমর্থন ছাড়া সেই অভিশংসন কখনো পাস হবে না। বাংলাদেশে অতীতেও কিন্তু অভিশংসন আনা হয়েছে রাষ্ট্রপতির বিরুদ্ধে, কিন্তু সেটি পাস হয়নি। এবারে হবে কি না সেটা দেখার বিষয়, অথবা আদৌ তারা আনবেন কি না। দ্বিতীয় হচ্ছে যে জুলাই সনদ, এটি আইনি প্রশ্ন এবং এটিও আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে। এই প্রশ্নে যদি উভয় দল অনড় থাকে,
অর্থাৎ বিএনপির যে অবস্থান, বিএনপির অবস্থানে থাকলো, যা বিরোধী দলের অবস্থান যে থাকে, তাহলে কিন্তু সংসদের শুরুতে একটা অচল অবস্থা দেখা দেওয়ার আশঙ্কা আছে। আমরা আশা করি যে সংসদ বহু রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে গঠিত, যে সংসদের পিছনে একটা এত বড় গণ অভ্যুত্থান ছিল, যে সংসদের জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে বলে দাবি করা হয়, সেই সংসদে এরকম অচল অবস্থা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা দেখেছি যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির প্রভাবশালী নেতা বা স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে বিএনপি গত যে সংস্কার আলোচনা হয়েছিল, সংস্কারের বিষয়ে ঐক্যমত কমিশনের যে আলোচনা হয়েছে, সেখানে যে বিষয়গুলো তারা একমত হয়েছে সে বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে, সেটা তারা বলছেন বিএনপির পক্ষ থেকে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলেছে যে তারা একটা প্যাকেজ চায়, অর্থাৎ পরিপূর্ণ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পরিপূর্ণ বাস্তবায়ন চায়। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে নোট অফ ডিসেন্ট মানে আপত্তি, সেটা 2 বছরে যদি 2 বছর না 1 বছরের মতো আলাপ আলোচনা হতো, তখন যদি সমাধানটা এখন এই এখন তখনও এক ধরনের বেশ বিএনপির বাইরের দলগুলো একটা জোরালো অবস্থান ছিল যে তারা কোনোভাবেই তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না। আবার বিএনপিও বলছিল তাদের যে সব বিষয়ে, যেমন ধরেন একই ব্যক্তি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন কিনা। জুলাই সনদে আছে যে সেটি না হওয়া। আপনার উচ্চকক্ষের নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদে আছে যে নিম্নকক্ষে যে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ নির্বাচিত হবে, মানে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। বিএনপি বলেছে যে না, নিম্নকক্ষের সংসদীয় আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্বাচিত হবে। এখন এটি নিয়ে যদি দুই পক্ষ অনড় থাকে তাহলে কিন্তু সমাধান হবে না, অর্থাৎ উচ্চকক্ষ আর পাবো না। আবার বিরোধী দল ডেপুটি, যতটা শোনা গেছে বা জানা গেছে সেটা হচ্ছে যে 2 জন ডেপুটি স্পিকার হবেন, স্পিকার সরকারি দল থেকে এবং একজন ডেপুটি স্পিকার সরকারি দল থেকে আর একজন বিরোধী দল থেকে। সেক্ষেত্রে বিরোধী দল যদি সেই একজন স্পিকার, ডেপুটি স্পিকার না নিতে চান বা তারা কোনো শর্ত জুড়ে দেন, তখন কিন্তু আর একটা অচল অবস্থা। তো সবটা মিলে এখন এটা সবটাই নির্ভর করবে সরকারি দল ও বিরোধী দলের ইচ্ছের উপর। তারা কে কতটা অনড় থাকেন। উভয় পক্ষ অনড় থাকলে এটি মানে আমরা অতীতে যেটাই দেখেছি, হয়তো মাসের পর মাস, দিনের পর দিন সংসদ বর্জন। তা আমরা আশা করি সেটি হবে না। প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ যদি তারা বর্জনও করেন, কিন্তু তারা তো সংসদে যাবেন, তো সংসদে যেয়ে তাদের কথা বলবেন, সরকারি দল তাদের কথা বলবেন। এখন এই সংসদ, তবে আমরা চাই যে সংসদীয় রাজনীতি সংসদের ভিতরেই সীমাবদ্ধ থাকুক। রাষ্ট্র পরিচালনার সমস্ত বিষয়ে সংসদে তর্ক বিতর্ক হোক, আলোচনা হোক, এবং এটি কোনোভাবেই যাতে রাজপথকে উত্তপ্ত না করে, অর্থাৎ আবার সেই রাজপথে আন্দোলন সংগ্রাম, হরতাল অবরোধ, এটি মানুষ দেখতে চায় না। আপনি যে কথাটি বলছেন যে দুপক্ষে যদি অনড় অবস্থানে থাকে এবং তাহলে একটা অচল অবস্থার সৃষ্টি হবে। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে ছাড়টা দেবে কি? বিএনপির যে অবস্থান, অর্থাৎ যারা এখন ক্ষমতাসীন, তাদের যে অবস্থান, এই অবস্থানের উপরেই কিন্তু জনগণ ভোট দিয়েছে। অর্থাৎ তারা জুলাই চার্টার যেভাবে মেনে নিয়েছে এবং তাদের যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করেই জনগণ তাদের ভোট দিয়েছে এবং বিপুলভাবে ক্ষমতা দিয়েছে। তাহলে ছাড়টা কে দেবে? এখন জুলাই সনদে আছে কিন্তু 30টি বিষয়ে কিন্তু সব দল একমত হয়েছে। তো 30টি বিষয়ে তো কোনো আর বিরোধ নেই। অন্য বিষয়, এখানে 2-3টি বিষয় আছে। আর সংসদে একই ব্যক্তির সংসদ নেতা, যেমন 5 বছর, বিএনপিতে 5 বছর, 10 বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি থাকবেন না, সেটা তো বিএনপি মোটামুটি। আমার ছোট একটা প্রশ্ন আছে, আপনি সকল পদে এমপি বারবার হতে পারবে, অন্যান্য পদে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ, নানান প্রতিষ্ঠান আছে, সব জায়গায় যদি বারবার হতে পারে, শুধু এই জায়গায় প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবেন না? শুনে, এটা একটি কাঠামো, একটা সময় করা হয়েছিল, যেহেতু একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী বা দলীয়, তখন আমাদের এখানে সরকার আর ক্ষমতাসীন দলের যে বিভাজন, যে বিভক্তি থাকার কথা, সেটা থাকে না। সরকারি দল ও বিরোধী দল একাকার হয়ে যায়। যেমন
গতকালের খবরেও এটা নিশ্চয়ই বিএনপি থেকেই বলা হয়েছে যে সংসদের নতুন ডেপুটি স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্বটি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর হাতে কিন্তু দেওয়ার কথা না, এটি দেওয়ার কথা সংসদ নেতার হাতে। কারণ প্রধানমন্ত্রী হল নির্বাহী প্রধান, আর এখানে সংসদ প্রধান হচ্ছে সংসদীয় দলের যিনি প্রধান। কিন্তু এখন একই ব্যক্তি সংসদ নেতা না হলে প্রধান না হতে পারে। ভারতের যিনি সংসদ নেতা তিনি তো প্রধানমন্ত্রী না। এখন এটাই তো হচ্ছে যে বিতর্ক, এই জুলাই সনদ নিয়ে যে আর 8.5 মাস ধরে বিতর্ক হয়েছিল, এটাও একটা বিষয় ছিল। এখন না, আমি বলছি যে এই যে ভাষা ব্যবহার, সংসদ নেতাই কিন্তু সংসদ পরিচালনা করবেন, প্রধানমন্ত্রী না। এখন তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীও, তাই প্রধানমন্ত্রীর তার দায়িত্বটা কিন্তু যখন তিনি নির্বাহী বিভাগের প্রধান হিসেবে কাজ করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদের বাইরে, সংসদের ভিতরে কিন্তু তিনি সংসদ নেতা। আবার সংসদের ভিতরে যেটি বলা হয় যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী আলাদা হলে প্রধানমন্ত্রীরও জবাবদিহি চাওয়া যায় সংসদে, কিন্তু একই ব্যক্তি হলে তার তো জবাবদিহি চাওয়া যাবে না, কারণ যিনি এই বিষয়টি হয়তো বিরোধী দল মেনে নেবে। বিরোধী দল যে বিষয়টা তাদের আপত্তি, এক হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ, এটা তো হয়তো সাময়িক ভাষণ দিয়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় আপত্তি হবে এই উচ্চকক্ষ। তো উচ্চকক্ষের বিষয়ে যদি একমত না হতে পারে তাহলে উচ্চকক্ষ হবে না। কারণ আবার যেটি বললেন যে বিএনপি জনগণের ভোট পেয়েছে, জনগণের রায় পেয়েছে। এখন জনগণের রায় পেয়েছে এটি যেমন তাদের একটা যুক্তি, আবার রায় পেয়েই যে সব কিছু করা ঠিক না, এর উদাহরণ আমাদের কিন্তু বহু আছে। বিগত আওয়ামী লীগ সরকারে আমলে আছে, এর আগে বিএনপি সরকারে আমলে আছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বিপজ্জনক। আমাদের যে সংসদগুলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল, তাদের বিদায়টা কিন্তু সুখকর হয়নি। কিন্তু আমরা আশা করি যে ওই ইতিহাসের পুনরাবৃত্তি এখানে ঘটবে না। এরপরেও এটি কোনো বিষয় না। আপনি যে কথাটি বলছেন এটা যুক্তিযুক্ত, যে অন্য ক্ষেত্রে যদি একই ব্যক্তি একাধিকবার 3বার 4বার নির্বাচিত হতে পারেন প্রধানমন্ত্রী পদে, না কেন? এখন প্রধানমন্ত্রী পদে না কেন, এটা তো বিএনপি মোটামুটি একমত হয়েছেন যে তারা 2বারের বেশি, সেটা বিরোধী দলের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন বা অন্যান্য দলের। আর সংখ্যাটার বিষয় হচ্ছে যে একই ব্যক্তি হলে তখন আর দল সরকার থাকে না, ব্যক্তি প্রধান হয়ে যায়, মানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই আশঙ্কা থেকেই কিন্তু এটি করা হয়েছে। হয়তো আমরা গণতন্ত্রের ওই পর্যায়ে যেতে পারলে তখন ব্যক্তি প্রধান হবে না। আপনি যুক্তরাষ্ট্র দেখেন, যুক্তরাজ্যে যারা মানে প্রধানমন্ত্রী বা যুক্তরাজ্যে বিশেষ করে 1 মাসের মধ্যে 3বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, যে ব্রেক্সিটের আগে। তো কোনো সমস্যা হয়েছে? কে আসলেন না আসলেন সেটা না, ওই যে দলকে জনগণ ক্ষমতা দিয়েছে সেই দল গণতান্ত্রিকভাবে যদি প্রতিষ্ঠিত হয়, একজন যাবে, তার প্রতি অনাস্থা থাকলে আরেকজন আসবে। কিন্তু আমাদের এখানে এটা দলীয়ভাবেও নেতৃত্ব তৈরি করা হয় যে ব্যক্তিকেন্দ্রিক, যেমন সব কিছুই প্রধানমন্ত্রী করবেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এগুলো করা। এখন এটা কিভাবে, হয়তো এটাও সময় নেবে। হয়তো আমরা দুইটা তিনটে সংসদ যদি এভাবে পরিচালিত করতে পারি, তখন হয়তো ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড় হবে। আমাদের নেতারা যেটা বক্তৃতা দেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তা আমরা সত্যিই চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড় হোক, দেশের জনগণের স্বার্থ বড় হোক। যে আমরা এখন একটু মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে আসি। মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন স্থাপনা হামলা ইরান বাড়িয়েছে এবং কয়েকটি কাগজ আমার দেশ সমকাল থেকে ডেইলি স্টার তারা শিরোনাম করেছে যে হরমুজ প্রণালী কিন্তু এখন যুদ্ধের একটা কেন্দ্রে পরিণত হয়েছে এবং যার কারণে তেলের উপরে প্রভাব পড়ছে। তেল, আপনি জানেন যে জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে, তো সেটার ধাক্কা কিন্তু বাংলাদেশেও লেগেছে। না, এটা ধাক্কা বললে তো কম বলা হবে, মানে ভয়াবহ পরিস্থিতি। আমরা যদি এই যুদ্ধ যদি আরও কিছুদিন প্রলম্বিত হয় এবং তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ তো মানে তার জনজীবন, কৃষি, শিল্প, পরিবহন সব কিছু অচল হয়ে যাবে।
ইতিমধ্যে আজকে প্রথম আলো যে খবর আছে যে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানানো হয়েছে যাতে রাশিয়া থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে আপত্তিটা, তাদের যে নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমাদের বিকল্প উৎস তো খুব বেশি নয়। এখন হচ্ছে রাশিয়া থেকে যদি আমরা কিনতে পারি, ভারত কিছু হয়তো জ্বালানি আমাদের সরবরাহ করবে, ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবং ভারত হয়তো সেই আহ্বানে, এই পাইপলাইনে সেই আহ্বানে সাড়াও দেবে আশা করি। কিন্তু সেটা তো যথেষ্ট নয়। আমাদের সরবরাহের 70-80% আসে মধ্যপ্রাচ্য থেকে। সেই সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, আর শুধু আমাদের না, সেটা ভারতসহ অনেক দেশেই খুব ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। এখন এ কারণে এক ব্যক্তির পাগলামের জন্য যদি গোটা বিশ্ব জিম্মি হয়ে থাকে, ইউক্রেন যুদ্ধের সময় হয়েছে, সেটি হয়তো রাশিয়ার যুদ্ধ করেছে, এবার তো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে ইরানের উপর। ইরান তো আত্মরক্ষার জন্য এই পাল্টা হামলা চালাবেই এবং চালাচ্ছে। তাতে কিন্তু আমাদের এক হচ্ছে জ্বালানি, দ্বিতীয় হচ্ছে যে সেখানে আমাদের লাখ লাখ কর্মী আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাদের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, তারা চাকরি হারাবে, তারা দেশে ফিরে আসতে পারবেন না। আবার যাদের দেশে ফিরে আসার কথা তারা আসতে পারছেন না, যাদের যাওয়ার কথা তারা যেতে পারছেন না। মানে একটা ভয়াবহ মানবিক বিপর্যয়। জ্বালানির সংকট হয়তো 5 দিন 10 দিন আমরা কোনোভাবে এটা মোকাবেলা করা যাবে, কিন্তু এই যে মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে এবং এক ব্যক্তির পাগলামের জন্য এটি সারা বিশ্বের উপর যে সারা বিশ্ব জিম্মি হয়ে পড়েছে, মানে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত যে যুদ্ধ। এখন যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা যেভাবে বলবে সেভাবেই ইরান কাজ করবে, ইরান তার সমস্ত সামরিক শক্তি ধ্বংস করে দেবে বা সেই যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পারেনি তো। এবং এখন ডেইলি ইত্তেফাক যেটা বলছে যে ইরান চাচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চাচ্ছে না, এটা তো কৌশল, সেটা চাইবেই। ইরান কিন্তু এর আগেও বলছিল যে যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু শেষটা আমরা করব, কারণ আমাদের উপর যখন যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আর যুক্তরাষ্ট্র মনে করেছিল যে সব কিছু 1 সপ্তাহের মধ্যে করে যাবে এবং সেখানে তার রেজিম চেঞ্জের কথা বলছে। রেজিম তো চেঞ্জ হয়নি এবং ইরানের সর্বোচ্চ নেতাকে তারা হত্যা করেছে। মানে আমরা সভ্য দুনিয়ায় আছি, সভ্য দুনিয়ায় এটা হতে পারে যে আরেকটি দেশের প্রধান নেতাকে হত্যা করা, এবং হত্যা করে শুধু নেতা না, সেখানে শীর্ষস্থানের সামরিক কমান্ডারদের হত্যা করেছে। মানে একটা বর্বরতা। আচ্ছা, আমরা শেষ দিকে চলে এসেছি। আরেকটি বিষয় আপনার কাছে উত্থাপন করতে চাই, সেটা হচ্ছে যুগান্তরের শিরোনাম করতে মন্ত্রী এমপিদের চলনে বলের মার্জিত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে দেখছি যে প্রধানমন্ত্রী তার চাল চলন কথাবার্তা এবং সব কিছুতে একটা মার্জিতভাবে দেখছে, একটা নিয়ন্ত্রণমূলক ভাব রয়েছে। সেই একই কথা তিনি গতকাল যে সংসদীয় কমিটির সভা হয়েছে বিএনপির, সেখানে তিনি মন্ত্রী এমপিদের বলেছেন। এবং আমরা ইতিমধ্যে দেখছি কিছু কিছু মন্ত্রী এমপি তাদের কথাবার্তায় কিছুটা হলেও মানে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন। না, সেটা হয়েছিল খুব, সরকার তো 1 মাসও হয়নি, তো সুতরাং এখনই আমরা মন্ত্রী এমপিদের এই যে বেলাগাম কথাবার্তা নিয়ে এখনই আমরা কঠোর সমালোচনা করতে চাই না। তবে আমার দেশবাসী কিন্তু তাদেরকে নজরে রাখবে। এবং সংসদ নেতা যে কথাটি বলেছেন, অবশ্যই এটি মন্ত্রী এমপি এবং ওই দলের, তিনি যেহেতু দলের প্রধানও, দলেরও প্রতিটি নেতার, সে যে পর্যায়ে হোক, তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সেটি মানা উচিত, মেনে চলা উচিত। একটি ভদ্র আচরণ, শিষ্টাচার মেনে চলা, আপনি একটা ভালো ব্যবহার করা, অন্যের সাথে ভালো ব্যবহার করা, এটি তো যে কোনো মানুষেরই মানে এটি অবশ্য কর্তব্য বলে মনে করি। এবং সেখানে যে ক্ষমতা না দেখানো, তার এই কথার প্রধান সারমর্ম হচ্ছে যে ক্ষমতার দাপট না দেখানো। তা আমরা আশা করি অতীতে যারাই ক্ষমতায় এসেছে, আপনি দেখেছেন যে আমরা সবাই দেখেছি যে যখন বিরোধী দলের বেঞ্চে বসেন তাদের ভাষাভঙ্গি কেমন থাকে, আর যখন বিরোধী দলের এমপি থাকেন তাদের ভাষাভঙ্গি কেমন থাকে, আর যখন সরকারি দলে চলে যান তাদের ভাষাভঙ্গি বদলে যায় একেবারে। তারা সব ক্ষেত্রেই তাদের ক্ষমতার দম্ভ দেখাতে চান। এটা দম্ভ দেখানোর কথা বলেছেন। আর এটি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী বলতেই হবে কেন?
এটা প্রত্যেকের জনপ্রতিনিধির তো এটা দায়িত্ব যে তার জনগণের সাথে কীরকম ব্যবহার করবে, বা অন্য মাধ্যমের সাথে বা বিরোধী দলের সাথে এক ধরনের শিষ্টাচার, ভদ্রতা, নমনীয়তা, এটাই তো মানুষের মন জয় করার একটা পথ হতে পারে, একটা কৌশল হতে পারে। সেটি যদি তারা মেনে চলেন, মানুষ আস্থা পাবেন। আর যদি মেনে না চলেন, তারা আবার হয়তো তাদের প্রতি অনাস্থা দিতে বাধ্য ধন্যবাদ হবেন। সোহরাব হাসান, চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজে অনুষ্ঠানটি প্রতিদিন বাংলা ভিশনের পর্দায় 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।